কুহু আয়নার সামনে বসে সাজছে। তার সামনে বিভিন্ন মেকআপ আইটেম ছড়ানো ছিটানো। কুহুর পিছনে বিছানায় বসে তনা পায়েস খাচ্ছে আর আয়নায় কুহুর প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আজ কুহুকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল সকাল কুহু তাকে কল করে ডেকে এনেছে শাড়ি পরবে বলে। সেই কখন থেকে সে এসে বসে আছে, কিন্তু কুহুর সাজ আর শেষ হচ্ছে না। এতক্ষণ কিসব মুখে লাগিয়ে বসেছিল, তারপর গোসল করে এসে এখন মেকআপ করতে বসেছে। তনয়া 1 চামচ পায়েস মুখে দিয়ে বলল, রাজনীতিবিদ পছন্দ করিস না তাই বিয়ে করবি না বলে কত লাফছাপ দিলি, আর এখন নির্লজ্জের মতো ধ্যান ধ্যান করে বিয়েতে রাজি হয়ে গেলি। কুহু মেকআপ ব্রাশটা নামিয়ে আয়না দিয়ে তনয়ার দিকে তাকিয়ে বলল, বিয়েতে রাজি হওয়া অপরাধ নাকি? না তা না, আগে যে বিয়ে করবি না বলে লাফালি। কুহু মেকআপ ব্রাশ ড্রেসিং টেবিলের উপর রেখে তনয়ার দিকে ফিরল। চোখে মুখে দুঃখী দুঃখী ভাব করে ভেজা কণ্ঠে বলল, একটা মানুষকে ভালো লেগেছে, হোক না রাজনীতিবিদ, তাতে কি ভালো লাগা কমে যাবে? আমি না হয় রাজনীতি একটু সহ্য করে নেব, তার উপর বাবা মায়ের খুব ইচ্ছা এখানে বিয়ে দিবে। এখন মেয়ে হয়ে তাদের ইচ্ছে পূরণ করা কি আমার অপরাধ? একটা মানুষকে পছন্দ করে বিয়ে করতে চাওয়া কি অপরাধ? অপরাধ হলে আমাকে শাস্তি দে, আমাকে ফাঁসি দে, পানিশ মি। বলেই কুহু পর্ণের ওড়না নাকে মুখে চেপে ধরল। গুনগুন করে কান্নার সুর ভেসে আসল। থেমে থেমে হেঁচকিও তুলল। তনয়া হতভম্ব হয়ে গেল এমন কাণ্ডে। তীব্র অপরাধবোধ ছেয়ে গেল তার মনে। আসলেই তো মেয়েটা ওই ছেলেটাকে রাজনীতি করা সত্ত্বেও পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী বিয়েও করতে রাজি হয়েছে। এটা তো তার অপরাধ না। তনয়া উঠে গিয়ে কুহুর সামনে ড্রেসিং টেবিলে বসল। অপরাধী কণ্ঠে বলল, এই কুহু, কাঁদছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি। এইবারের মতো ক্ষমা করে দে না। এই কুহু। তনয়া অনেক অনুনয় করল। আজকের এই শুভ দিনে মেয়েটা তার কথায় চোখের পানি ফেলছে, নিজেকে অনেক দোষী মনে হল তার। কুহু আচমকা নাক থেকে ওড়না সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যা, ক্ষমা করে দিলাম। তনয়ার মুখটা হা হয়ে গেল। কোথায় চোখের পানি? চোখ দুটো একদম মরুভূমির মতো শুকনো। তার মানে এতক্ষণ এই মেয়ে অভিনয় করছিল? এত নিখুঁত অভিনয়? রাগে তনয়ার ব্রহ্মতালু জ্বলে গেল। কুহুর এসবে তেমন ভাবাবেগ হল না। সে মেকআপ ব্রাশটা নিয়ে গালে ব্লাশ দিতে ব্যস্ত। তনয়া গরম কণ্ঠে বলল, অপরাধ তুইও করিস নি, আমিও করিনি, অপরাধ করছে ওই ভদ্রলোক। তোকে বিয়ে করার অপরাধ। বিয়ের পর হাড়ে হাড়ে টের পাবে কি জিনিস ঘরে তুলেছে। শাহাদ নির্বাচন অফিসে এসেছে। একটা খুব দরকারি কাজ আছে। তার বাবার পরিবর্তে সে এসেছে। নির্বাচন অফিসের বারান্দার একটা চেয়ারে বসে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপরে একটা কালো কটি। পাঞ্জাবির হাতা গুটানো। এখানকার কাজ শেষ করে কুহুদের বাড়িতে যাওয়ার কথা তার। ভিতর থেকে তার বাবার সেক্রেটারি রওনাক বেরিয়ে এলো। বয়সে শাহাদের সমবয়সী। 2 বছর ধরে কাজ করছে সেক্রেটারি হিসেবে। রওনাক বের হয়ে শাহাদের কাছে এসে বলল, ভাই চলুন ভিতরে। শাহাদ উঠে দাঁড়াল। প্রবেশ করল অফিসের ভিতর। আধা ঘন্টা পর কাজ শেষ করে বেরিয়ে আসল। বাইরে এসে ঘড়ি দেখল। এতক্ষণে ওর পরিবারের সবার কুহুর বাসায় চলে যাওয়ার কথা। শাহাদ বের হয়ে আসলো অফিস থেকে। অফিস চত্বরের একপাশে তার গাড়ি আর তার সাথে আসা ছোট একটা ছেলেদের দল। শাহাদ সেদিকে যাওয়ার সময় গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকল। বাইকগুলোর পিছনে আসলো একটা দামি কালো গাড়ি। শাহাদ আর রওনাক দুজনে দাঁড়িয়ে পড়ল জায়গায়। বাইক সহ গাড়িগুলো একপাশে গিয়ে থামল।
গাড়ি থেকে বের হয়ে আসলো বিরোধী দলের নেতা হিশাম চৌধুরী। শাহাদের চেয়ে বয়সে 56 বছরের বড়, পরনে পাঞ্জাবি পায়জামা, দেখতে বেশ সুপুরুষ। গাড়ি থেকে বের হয়ে হিশামের চোখচোখি হল শাহাদের সাথে। শাহাদকে সে গেট দিয়ে ঢুকার সময়ই দেখেছে। তাকে সামনাসামনি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। পাশে দাঁড়ানো তার সেক্রেটারিকে বলল, এখানে কি করছে? স্যার, আগামী নির্বাচনের জন্য কোনো কাজে এসেছিল বোধহয়। নির্বাচন কমিশনার আছে তো অফিসে? আছে স্যার, আমি খবর নিয়ে জেনেছি। হিশামের মুখের কাঠিন্যতা দূর হল না। সেক্রেটারিকে নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। শাহাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চোখাচোখি হল দুজনের। শাহাদ শান্ত চোখে তাকিয়ে আছে। হিশাম চোখ সরিয়ে নিল। সে ছোট থেকে শাহাদকে চিনে। বেশ শান্তশিষ্ট, ভদ্র টাইপের ছেলে। কিন্তু তারপরেও শাহাদকে তার ভালো লাগে না। এই যে তাকিয়ে আছে ওর দিকে, চোখের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই, শান্ত দিঘির পানির মতো চাউনি। কিন্তু তারপরও হিশামের মনে হচ্ছে এখনই শাহাদ তাকে গুলি করে দিবে, যেমনটা সে করেছিল গত নির্বাচনে। শাহাদ নিশ্চল দাঁড়িয়ে থেকে হিশামের চলে যাওয়া দেখল। রওনাক পাশ থেকে কানাকানি করার মতো করে গলা নামিয়ে বলল, এই সন্ত্রাস এখানে এসেছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। আগামী নির্বাচন নিয়ে কোনো প্ল্যান করছে হয়তো। শাহাদ উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দেখল তার দলের ছেলেগুলো অপর পাশে থাকা হিশাম চৌধুরীর দলের ছেলেদের দিকে তাকিয়ে বিভিন্ন আক্রমণাত্মক ইশারা ইঙ্গিত করছে। পিছন ফিরে তাকিয়ে দেখল ওই পাশ থেকেও ওরা কম যাচ্ছে না। কেউ কেউ আবার শার্ট উপরে তুলে কোমরে গুজে রাখা রিভলভার দেখাচ্ছে। শাহাদ গাড়িতে উঠে বসল। রওনাকও সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসল। শাহাদের দিকে পিছন ফিরে তাকিয়ে বলল, একটু আগেই খবর পেলাম স্যার পৌঁছে গেছেন ওইখানে। শাহাদ ঘড়ি দেখল। রওনাকের দিকে তাকিয়ে বলল, তাহলে ওখানে যাওয়া যাক। ভাই জর্জ কোর্টে যেতে হবে, কিছু মামলা মোকদ্দমা আছে। তারপর ওইখান থেকে পার্টি অফিস, সেখানে একটা মিটিং আছে। ঠিক আছে। শাহাদ ছোট একটা শ্বাস ফেলল। আজ আর বোধহয় কুহুর সাথে দেখা হবে না। মেয়েটা কি আশা নিয়ে বসে আছে? অপেক্ষা করবে তার জন্য? কিংবা না গেলে রাগ করবে? না, এরকম কিছু করবে না। এখনও তো তাদের ভালো করে কেমিস্ট্রিই জমল না। শাহাদ অন্যদিকে চিন্তা সরাতে চাইল। প্রথম দেখার পর থেকেই মেয়েটা তার মস্তিষ্কে জুড়ে বসেছে। মস্তিষ্ক থেকে তাকে সরানো বড্ড দায় হয়ে পড়েছে। কুহু খুব সুন্দর একটা বেগুনি কালার শাড়ি পরেছে। তনয়া খুব যত্ন করে পরিয়ে দিয়েছে তাকে। চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দিয়েছে, কানের নিচে দুটো টকটকে লাল গোলাপ গুজে দিয়েছে। কানে টানা দুল পরেছে, গলায় খুব সিম্পল একটা লকেটওয়ালা হার, আর হাতে বেগুনি কালার কাচের চুড়ি, চোখে কাজল টেনে দেয়া আর ঠোঁটে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়ানো কুহুকে জড়িয়ে ধরে তনয়া মুগ্ধ কণ্ঠে বলল, তোকে কি সুন্দর লাগছে রে কুহু। মাশা আল্লাহ, কারো নজর না পড়ুক। আজ তোর রসগোল্লা তোকে দেখে রসমালাই হয়ে যাবে। কুহু মাথা নিচ দিকে দিয়ে তোনাকে হালকা ধাক্কা দিয়ে লাজুক হেসে বলল, যা, কি যে বলিস না। সত্যি বলছি, তোকে একদম 90 দশকের নায়িকাদের মতো লাগছে। কুহু আবারও লাজুক হাসল। তনয়া মুগ্ধ দৃষ্টিতে কুহুকে দেখল। এই মেয়ে নায়িকাদের মতো করে সাজার জন্য কি জেদটাই না করল। শিরিনা বেগমও তার কাছে হার মেনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন সাজ কমপ্লিট হওয়ার পর কুহুকে দেখতে আসলেই 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি করতে লাগল। তনয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল,
এমন করছিস কেন? কিভাবে ওদের সামনে গেলে দেখতে ভালো লাগবে সেটাই দেখছি। তারপর তনয়ার দিকে ফিরে বলল, দেখ না কিভাবে যাব, এভাবে নাকি এভাবে? কুহু বিভিন্ন রকম লজ্জামিশ্রিত হাসি দিয়ে এদিক ওদিক মুখ বাঁকিয়ে দেখাল। তনয়া নাক কুঁচকে তাকিয়ে রইল সেদিকে। কুহু তাড়া দিয়ে বলল, কি হলো বল? তনয়া কিছু বলার আগেই নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। কুহুর মুখে তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলে গেল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ওরা চলে এসেছে। বলেই বারান্দার দিকে দৌড় দিল। তনয়া হায় হায় করে উঠল। এই তুই কোথায় যাচ্ছিস? তুই তো পাত্রী। তারপর ছুটে গেল কুহুর পিছনে। কুহু বারান্দায় পিলারের আড়ালে দাঁড়িয়ে রাস্তায় উকি দিয়ে দাঁড়িয়ে আছে। তোনাও কুহুর ঘাড়ের উপর দিয়ে উকি দিল রাস্তায়। 3টে গাড়ি এসেছে। সামনে একটা মাইক্রো, মাঝখানে একটা প্রাইভেট কার, তার পিছনে আরেকটা মাইক্রো। সামনের মাইক্রোটা থেকে কয়েকজন লোক বের হয়ে এদিক ওদিক তাকিয়ে প্রাইভেট কারের দরজাটা খুলে দিল। বের হয়ে আসলো সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক। তার এক হাতে একটা লাঠি। গাড়ির অপর পাশ থেকে আরেকজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পায়জামা পরা লোক নামল। তনয়া ব্যস্ত হয়ে কুহুকে বলল, এই যে উনি হচ্ছেন এমপি আশফাক খান। আমি উনার ছবি পোস্টারে দেখেছি। অনলাইনেও উনার নির্বাচনী প্রচারণা দেখেছি অনেকবার। কুহু আশফাক খানকে চিনতে পেরেছে। তবে আশফাক খান যে তার বাবার বন্ধু তা সে জানত না। গেটের সামনে কুহুর বাবা মোয়াজ্জেম সাহেবকে দেখা গেল। পাশে দাঁড়িয়ে আছে জিয়াদ। মোয়াজ্জেম সাহেব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল আশফাক খানকে। আশফাক খানও হাসলেন। দুই বন্ধু কুশল বিনিময় করল। আশফাক খানকে ছেড়ে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে সালাম জানালো মোয়াজ্জেম হাসান। পিছনের মাইক্রোটা থেকে আস্তে আস্তে মহিলারা নেমে এলো। এই পর্যায়ে তনয়া তড়িঘড়ি করে কুহুকে টেনে ঘরে নিয়ে আসল। কুহু বিরক্ত হয়ে প্রশ্ন করল, টানছিস কেন? দেখছিস না সবাই নেমে গেছে। হঠাৎ করে কেউ উপরে তাকিয়ে তোকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কুহু ব্যাপারটা বুঝল, কিন্তু তার মনটা উসখুস করতে লাগল শাহাদকে দেখার জন্য। শাহাদ এখনো নামল না কেন গাড়ি থেকে? তনয়া কুহুকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল নিচের ঘরে। উনারা চলে আসবে এক্ষুনি। কুহু নিজের কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচের ঘরের দিকে রওয়ানা করল। তনয়ার সাহায্যে শাড়ি সামলে সিঁড়ি দিয়ে নিচে নামল। তারপর নিচের গেস্ট রুমটায় ঢুকে গেল। খান পরিবারের সবাইকে আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসানো হল। তনয়া দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করল কে কে এসেছে। কিন্তু এখান থেকে ড্রয়িং রুমের সবটা দেখা যায় না বলে তার দেখতে অসুবিধা হল। কুহু গেস্ট রুমের বিছানার উপরে বসেছিল। চাপা গলায় তোনাকে উদ্দেশ্য করে বলল, কে কে এসেছে? সবাইকে দেখা যাচ্ছে না তো, শুধু দুজন মহিলাকে দেখা যাচ্ছে। শিরিনা বেগম সবার সাথে কুশল বিনিময় করে যথাসাধ্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিক্ষণ বাদে কুহুর কাছে আসলেন। কুহুর সাজগোজের পর উনি আর কুহুকে দেখেননি। মেয়েকে এরকম সাজে দেখে উনার চোখে পানি এসে গেল। সেদিনের সেই ছোট্ট কুহু কিভাবে এত বড় হয়ে গেল? তনয়া শিরিনা বেগমকে হাসি মুখে বলল, আন্টি, শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি কুহুকে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তারপর এগিয়ে এসে বিছানায় বসে থাকা কুহুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, মাশা আল্লাহ, আমার মেয়ের গায়ে কারো নজর না লাগুক। কুহু ভয়ার্ত কণ্ঠে বলল, আমার ভয় করছে মা। আই এম নার্ভাস। কোনো ভয় নেই মা, তোর বাবা আছে, আমি আছি, ভয় কিসের? তারপর তনয়ার দিকে তাকিয়ে বললেন, ওকে নিয়ে বাইরে আসো।
শিরিনা বেগম যেতে উদ্ধত হলে কুহু হাত আঁকড়ে ধরল। অনুনয় করে বলল, তুমি আমার সাথে থাকো মা, আমি তোমার সাথে যাব। বোকা মেয়ে, আমার কাজ আছে। সবাইকে আপ্যায়ন করতে হবে তো। শিরিনা বেগম মেয়ের হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কুহু সুরা পরে বুকে ফু দিল। এক গ্লাস পানি ঢক ঢক করে পুরোটা খেয়ে ফেলল। তনয়ার দিকে হাত বাড়িয়ে বলল, দেখ হাত কাঁপছে, মনে হয় সুগার ফল হচ্ছে, একটু মিষ্টি খেলে ভালো লাগত। তনয়া দুষ্টু হেসে বলল, বসার ঘরে তোর রসগোল্লা আছে, গিয়ে দুটো কামড় দে, সুগার ফল বাপ বাপ করে পালাবে। এত নার্ভাসনেসের মাঝেও লজ্জায় কুহুর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল। তনয়া কুহুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে ওরা ঢুকতেই সকলের মনোযোগ ওদের দিকে ঘুরে গেল। তনয়া কুহুকে নিয়ে এক পাশের সোফায় বসিয়ে দিল। কুহু লাজুক ভঙ্গিতে জোরসড়ো হয়ে বসল। মৃদু কণ্ঠে সবাইকে সালাম দিল। মোয়াজ্জেম সাহেব মেয়ের আচরণে খুশি হলেন খুব। একটা মহিলা উঠে এসে কুহুর পাশে বসে চিবুকে হাত দিয়ে মুখটা তুলল। হাসি দিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখতে হয়েছ, সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম। কুহু মহিলাটার দিকে তাকাল। গোলগাল মায়া মায়া মুখ। মহিলাটি হেসে বলল, আমি তোমার শাশুড়ি হব, আমাকে মা বলে ডাকবে। ঠিক আছে। কুহু হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। অপাশ থেকে আশফাক খান গলা উঁচিয়ে বললেন, আর আমাকে ডাকবে বাবা। তারপর পাশে বসে থাকা মোয়াজ্জেম সাহেবের দিকে তাকিয়ে বললেন, বুঝেছিস মোয়াজ, মেয়েকে বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়েছি, এখন ছেলেকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে পাব, শূন্য ঘরটা আবারও পূর্ণতা পাবে। মোয়াজ্জেম সাহেব বন্ধুর কথায় হাসলেন। সাথে আসা বৃদ্ধ লোকটি কুহুকে প্রশ্ন করল, আমার নাতিকে তোমার পছন্দ হয়েছে তো? আমার নাতি কিন্তু লাখে একটা। কুহু এক পলক শাহাদের দাদা আব্দুল গাফফার খানকে দেখল। সাদা চুল, সাদা দাড়ি, হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কুহু মাথা নাড়িয়ে বুঝাল তার পছন্দ হয়েছে। গাফফার খান উপদেশ দেয়ার মতো করে বললেন, আমার নাতি খান পরিবারের উত্তরাধিকারী, ভবিষ্যৎ এমপি। তোমাকে কিন্তু শক্ত হাতে তার হাত ধরতে হবে, সাপোর্ট দিতে হবে। অনেক ঝড়ঝাপটা আসবে কিন্তু হাত ছাড়া যাবে না। আশফাক খান বাধা দিয়ে বলল, বাবা আপনি মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছেন এসব বলে। আস্তে আস্তে ও নিজেই সব বুঝে যাবে। আরও কিছু কথাবার্তা চলল। কুহু এক ফাঁকে সবাইকে একটু দেখে নিল। আরও একটা মহিলা এসেছে। তার দুই পাশে দুটো মেয়ে, একটা মেয়ে জিয়াদের বয়সী। কুহু তাকাতেই মেয়ে দুটো মিষ্টি করে হাসল। কুহুও হাসল, কিন্তু তার মনটা কিছুটা খারাপ হল শাহাদকে না দেখতে পেয়ে। শাহাদের মা তাকে সুন্দর একটা হার উপহার দিলেন। অপর পাশে থাকা মহিলাটা উঠে এসে একজোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বলল, আমি শাহাদের চাচি হই, আমাকে কাকিমনি বলে ডাকবে। কুহু হেসে দিয়ে মাথা নাড়ল। আগের নার্ভাসনেসটা আর নেই এখন। সবার ব্যবহারে অনেকটাই সহজ হয়েছে সে। কিছুক্ষণ পর কুহুকে গেস্ট রুমে পাঠিয়ে দেয়া হল। সঙ্গে এলো সাথে আসা দুটো মেয়ে। কুহুকে একা ঘরে পেয়ে একটা মেয়ে বলল, ভাইয়ার কাছে তোমার দেখেছিলাম, কিন্তু তুমি ছবির থেকেও সুন্দর। তনয়া জিজ্ঞেস করল, তোমরা কি হও শাহাদ ভাইয়ার? বড় মেয়েটা বলল, আমরা কাজিন হই। আমার নাম রাফা, ওর নাম রিদি। আমি ক্লাস 10-এ পড়ি আর ও পড়ে ক্লাস 7-এ। কুহু রিদির গাল টেনে দিল। খানিক পরেই ঘরে আসলো শিরিনা বেগম, সাথে আসলো শাহাদের মা আর চাচি।
সব মহিলারা একসাথে হয় কিছুক্ষণ গল্প করলেন। এক পর্যায়ে শিরিনা বেগম আক্ষেপ করে বললেন, মেয়েটা ঘরের কোনো কাজই করতে চায় না আপা। হাজার বকাবকি করেও তাকে দিয়ে কিছু করাতে পারি না। সারাদিন মুভি দেখে সংসার যে কিভাবে করবে। শাহাদের মা রেজিয়া সুলতানা হেসে বললেন, সেসব আপনাকে ভাবতে হবে না আপা। আমার ছেলের বউকে আমি ঠিক সব শিখিয়ে পড়িয়ে নিব। শিরিনা বেগম রেজিয়া সুলতানার হাত ধরে কৃতজ্ঞ হয়ে বললেন, তাহলে তো আমার আর চিন্তাই রইল না। আরও কিছুক্ষণ আলোচনা চলল। আলোচনা করে ঠিক হলো আর এক সপ্তাহ পরেই বিয়ে। প্রথমে মোয়াজ্জেম সাহেব একটু দ্বিমত পোষণ করলেও আশফাক খানের বিভিন্ন যুক্তির কাছে হেরে গেলেন। এক সপ্তাহ পরে বিয়ে হবে এতেই মতো দিলেন তিনি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। সবাই বিদায় নিতেই কুহু নিজের ঘরে এসে শাড়ি খুলে টি শার্ট পরে 4 হাত পা মেলে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ সে নিচে ওদের সাথে ছিল। খুব কষ্টে সে নিজেকে শান্তশিষ্ট রেখেছে। ভুলভাল কাজ না করার চেষ্টা করেছে। অবশ্য শিরিনা বেগম তাকে কোনো কাজই করতে দেয়নি, তাই ভুল হওয়ার প্রশ্নই আসে না। সে শুধু নিজ দায়িত্বে মুখটা বন্ধ রেখেছে। তনয়া তার হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে বলল, এবার আমি গেলাম। কুহু বিছানায় উঠে বসে বলল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? মাত্রই না তোর সাথে খেয়ে উপরে আসলাম। ভুলে গেলি? কুহু নাক মুখ কুচকে হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম। তনয়া ঘড়ি দেখে বলল, বেশি দেরি হলে মা বকা দিবে। এবার যাই। রাতে ভিডিও কল দিব। এখন গেলাম। তোকে আর নিচে আসতে হবে না। কুহু হাত নেড়ে তোনাকে বাই জানালো। তারপর আবারও বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে ভাবল আজ একটু আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে। 2 দিন পর তার বিয়ে হবে। বিয়ের পর সংসার, তারপর বাচ্চা কাচ্চা। কুহু জিভ কাটল। দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কি সব ভাবছে সে? কি লজ্জার ব্যাপার। পার্টি অফিসের কাজ শেষ করতে শাহাদের অনেকক্ষণ লেগে গেল। সে বারবার ঘড়ি দেখছে। এতটা সময় লাগবে জানলে সে আজকের মিটিং ক্যান্সেল করে দিত। অবশেষে মিটিংটা যখন শেষ হলো তখন সে এক প্রকার দৌড়েই বের হলো অফিস থেকে। রওনাককে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর, কুইক। কুহুদের বাসায় যাব। কিন্তু ভাই স্যাররা তো সবাই চলে এসেছেন। চলে এসেছেন? হ্যাঁ ভাই, একটু আগেই খবর পেলাম তারা সবাই খান বাড়িতে ফিরে এসেছেন। আপনার বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। কবে? 1 সপ্তাহ পর। শাহাদ সন্ধ্যার পর বাড়ি ফিরল। কুহুদের বাসায় যেহেতু যেতে পারেনি তাই আরও কিছু কাজ এগিয়ে রেখে এসেছে যাতে বিয়ের সময় কাজের চাপ না থাকে। তার বাবা নামেই এমপি, বেশিরভাগ কাজ তাকেই করতে হয়। বিশাল বড় খান বাড়িটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। বাড়ির চারপাশ জুড়ে বাগান, একপাশে গ্যারেজ, বাড়ি থেকে দূরে বাগানের একপাশে একটা আউটহাউস আছে। বাড়ির চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরাও করা। শাহাদ সদর দরজা দিয়ে রওনাককে সাথে নিয়ে ঢুকল। রওনাকের হাতে এক গাদা ফাইল, আশফাক খানের সাইন নিতে হবে এগুলোতে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে আব্দুল গাফফার খানের সাথে সাক্ষাৎ হল। উনি সোফায় বসে পায়ের উপর পা তুলে চা পান করছে। শাহাদকে দেখে বড় করে একটা হাসি দিলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, এসেছিস? আয় আয়, এদিকে এসে বস। শাহাদ রওনাককে আশফাক খানের স্টাডি রুমে যাওয়ার জন্য বলে তার দাদার পাশে এসে বসল। হাসি মুখে বলল, এত খুশি কেন দাদাজান? 2 দিন পর নাতবউ আসছে বাড়িতে, খুশি হওয়ারই তো সময় এখন।
শাহাদ নিচের দিকে তাকিয়ে হালকা হাসল। আব্দুল গাফফার খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে নাতবউ? অবশ্যই হয়েছে। আমার সোনার টুকরা নাতির জন্য চাঁদের টুকরা নাতবউ। রাফা কিচেন থেকে এক বাটি নুডলস নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শাহাদকে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি কিন্তু আজ অনেক বড় মিস করেছ। ভাবি আজ শাড়ি পরে এসেছিল, কি সুন্দর যে লাগছিল। শাহাদের চোখে মুখে মুগ্ধতা ছুঁয়ে গেল। হয়তো কল্পনাতেই কুহুকে শাড়ি পরা অবস্থায় দেখে নিয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, তাই? হুম, আমি ছবি তুলে এনেছি। আমি স্টাডি শেষ করে তোমাকে ছবি দিয়ে আসব। শাহাদ মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রাফা নুডলসের বাটি হাতে নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দাদাজানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, প্রেশারটা মেপেছেন দাদাজান? আব্দুল গাফফার চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়লেন, তিনি মেপেছেন। শাহাদ আবার প্রশ্ন করল, ডায়াবেটিস? হুম। এটা নিয়ে তোর দাদির সাথে ঝগড়া হয়ে গেছে। তার ধারণা আমি লুকিয়ে মিষ্টি খাই, তাই ডায়াবেটিস কমছে না। অথচ যেখানে আমি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করলাম সেখানে মিষ্টি কেন খাব? দাদার এমন অসহায় অবস্থার কথা শুনে শাহাদ চায়ের কাপের দিকে তাকাল। চায়ের কাপের কিনারের একপাশে কিছু চিনির দানা নজরে পড়ল। শাহাদ তর্জনী দিয়ে কাপের দানাগুলো মুছে দিয়ে বলল, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বলেই একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল। আব্দুল গাফফার নাতির যাওয়ার দিকে হকচকিয়ে তাকালেন। এহহে রে, ধরা পড়ে গেলেন। তার স্ত্রী তাকে কড়া নজরে রাখে, কিছুতেই মিষ্টি খেতে দেয় না। তিনি আবার চিনি ছাড়া চা খেতে পারেন না, তাই লুকিয়ে চুরিয়ে প্রায় 1 চামচ চিনি চায়ে মিশান। কিন্তু আজ নাতির কাছে ঠিকই ধরা পড়ে গেলেন। রাতে ঘুমানোর আগে কুহু মোবাইল নিয়ে বসল। অনেকক্ষণ তনয়ার সাথে ভিডিও কলে বিভিন্ন আলাপ আলোচনা করল। তনয়ার সাথে কথা শেষ করে সে ফেসবুকে শাহাদের আইডি খোঁজাখুঁজি করতে লাগল। শাহাদ খান লিখে সার্চ দিলে শাহাদের ছবি প্রোফাইলে দেয়া অনেকগুলো ফেক আইডি আসল। কুহু প্রত্যেকটা আইডিতে ঢুকল। ঢুকেই বুঝল এইগুলো সব ফেক আইডি। তবে আইডিগুলোয় ঢুকে তার লাভই হল। প্রত্যেকটা আইডির টাইমলাইনেই শাহাদের অনেক ছবি দেয়া। কুহু প্রতিটা ছবি ভালো করে দেখতে লাগল। একটা গ্রুপ ছবি পেল। শাহাদ আর তার বাবা সামনের সারিতে আর পিছনে অনেক মানুষ। ক্যাপশন পড়ে বুঝল এটা নির্বাচনের সময় তোলা। ছবিতে শাহাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার উপর মুজিব কোট। কুহু জুম করল শাহাদকে। ভালোই তো লাগছে নেতার গেটাপে। রাজনীতি পছন্দ না করলেও এই রাজনৈতিক নেতাকে তার বেশ লেগেছে। এর আগেও সে আশফাক খানের বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনলাইনে দেখেছে। তখন এত মন দিয়ে দেখেনি, বারবারই এড়িয়ে গেছে। এই জন্য হয়তো শাহাদকে চোখ পড়েনি। কুহু আরও অনেক আইডি ঘাটল। শাহাদের অনেকগুলো সিঙ্গেল পিক সেভ করে রাখল। একটা আইডিতে শাহাদকে নেতার গেটাপে ভাষণ দেয়া অবস্থার ছবি পেল। এটাও সেভ করে রাখল। শাহাদের ছবির দিকে তাকিয়ে কুহুর আচমকাই কিছুটা অভিমান হল। কি এমন হতো আজকে এলে? এত সুন্দর করে কয়েক ঘন্টা ধরে সেজেছে সে, অথচ যার জন্য সাজল সেই দেখল না। কুহুর ভাবনার মাঝেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাসল একটা অপরিচিত নাম্বার। কিন্তু নাম্বারটা দেখে কুহুর বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ল। নাম্বারটা শাহাদের। গতকাল এই নাম্বার থেকেই কল করেছিল শাহাদ। কুহু লাফ দিয়ে বিছানায় উঠে বসল। গলা দিয়ে আ শব্দ করে গলার স্বর পরীক্ষা করল। তারপর হালকা গলা ঝেড়ে কল ধরে মিষ্টি করে বলল, হ্যালো। অপাশ থেকে ভেসে আসলো পুরুষালী ভারী আওয়াজ। কেমন আছেন কুহু?
শাহাদের কণ্ঠ শুনে কুহুর বুকের ভেতর আরো জোরে হাতুড়ি পেটাতে লাগল। সে নিজেকে স্থির রেখে বলল, জি ভালো। আজ আসতে পারিনি আপনাদের বাসায়, আমার কিছু কাজ ছিল। রাফার কাছে শুনলাম আপনি আমায় খুঁজেছেন, আমি না যাওয়ায় নাকি অভিমান করেছেন। কুহু চমকে গেল। সে রাফাকে কয়েকবার শাহাদের কথা জিজ্ঞেস করেছিল। শাহাদ না আসায় কিছুটা মন খারাপও হয়তো প্রকাশ করে ফেলেছিল। ইসস, এই মেয়েটা সব বলে দিয়েছে। কুহু ভাবল অভিমান করেছে, এটা বললে হয়তো শাহাদ ভাববে কুহু খুব নির্লজ্জ। তাই সে জোর দিয়ে বলল, কই না তো। অভিমান কেন করব? হোয়াই? আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। শাহাদ কফিতে চুমুক দিচ্ছিল। কুহু অভিমান করেনি শুনে কফিটা হঠাৎ তেতো মনে হলো তার কাছে। মুখের কফিটা গিলে নিয়ে কফির কাপটা নামিয়ে রাখল সামনের টেবিলে। টেবিলে তার ল্যাপটপটা অন করা। সেখানে ভাসছে কুহুর শাড়ি পরা ছবি, যেটা একটু আগে রাফা দিয়ে গেছে, আর কুহু কি করেছে তা নিজ থেকেই বর্ণনা করে গেছে। শাহাদ কুহুর ছবিটা জুম করতে করতে বলল, বুঝলাম। কুহু মিনমিন করে প্রশ্ন করল, আজ আসেননি কেন? কাজ ছিল। রাজনৈতিক কাজ। কুহু মুখ ভেঙাল। এই পছন্দের ছেলেটা এই অপছন্দের কাজটা না করলে কি হতো? থাক, মানুষটা যেহেতু ভালো, বাকিটা সহ্য করে নেয়া যাবে। কুহু মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ছোট্ট করে বলল, ও আজ তাহলে রাখি। রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। অপাশ থেকে কলটা কেটে গেল। কুহুর মনটা একটু খারাপ লাগল। কি নিরামিষ মানুষ। আর একটু কথা বললে কি হতো? কুহু মেয়ে হয়ে কি করে নিজে থেকে কথা বলবে? ছেলে হয়ে শাহাদেরই তো স্বেচ্ছায় কথা বলা উচিত। শাহাদ কান থেকে ফোন নামিয়ে টেবিলে রাখল। সোফায় হেলান দিয়ে ল্যাপটপটা কোলের উপর নিল। কুহুর বেশ কয়েকটা ছবি দিয়ে গেছে রাফা। ম্যাক্সিমামই ক্যান্ডিড। প্রতিটা ছবিতেই কুহুর চোখে মুখে লজ্জামিশ্রিত হাসি। দুটো ছবিতে হবু শাশুড়ি আর মায়ের মাঝখানে বসে আছে সে। কুহুর একটা সিঙ্গেল ছবি বের করে জুম করল শাহাদ। বেশ সুন্দর করে সেজেছে কুহু, এখনকার মেয়েরা এইভাবে সাজে না। কুহুকে দেখতে শাবানার আমলের নায়িকাদের মতো লাগছে। শাহাদ মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল। যদিও বিয়েটা প্রথমে বাবার পছন্দে করতে চেয়েছিল, কিন্তু তার হবু বউকে তার বেশ পছন্দ হয়েছে। রাজনৈতিক পরিবারের ছেলে হওয়ায় শিক্ষাজীবন রাজনীতি করেই পার করেছে। মেয়েদের সাথে তেমন মিশেনি। প্রেম করার তো প্রশ্নই আসে না। অনেক মেয়ের কাছ থেকে প্রেম নিবেদন পেয়েও প্রত্যাখ্যান করেছে। শত্রুরা মেয়েঘটিত কোনো ব্যাপার রটিয়ে পরিবারের সম্মান নষ্ট করতে পারে, এই জন্য মেয়ে বন্ধুও তেমন বানায়নি। ধরতে গেলে কুহুই তার জীবনের প্রথম অনুভূতি। আর প্রথম অনুভূতির মেয়েটিকেই সে বউ হিসেবে পেতে চলেছে। রাহাত বেডরুমে ঢুকে বিছানার দিকে তাকিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে গেল। আনিশা অন্যদিকে মুখ করে পাশ ফিরে শুয়ে আছে। আনিশার এভাবে শুয়ে থাকার একটাই অর্থ, সে রাগ করে আছে। রাহাত আস্তে করে দরজাটা লাগিয়ে দিল। বিছানায় নিজের শোয়ার জায়গায় এসে বসল। আলতো করে আনিশার কাঁধে হাত রেখে ডাকল, অনি, অনি। আনিশা সাড়া দিল না। আগের মতোই নিশ্চল শুয়ে থাকল। রাহাত উকি মেরে দেখার চেষ্টা করল আনিশা ঘুমাচ্ছে কিনা। আনিশা চোখ বন্ধ করে আছে, কিন্তু ঘুমাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। রাহাত ঢের বুঝতে পারছে আনিশা ঘুমায়নি। আনিশার শোয়ার ধরন বলে দিচ্ছে আনিশা অভিমান করে আছে। রাহাত এই শোয়ার নাম দিয়েছে রেড সিগন্যাল, অর্থাৎ আনিশা এভাবে শুয়েছে মানেই আজ তার খবর আছে। রাহাত আনিশার গা ঘেঁষে শুয়ে পড়ল, কণ্ঠে মধু ঢেলে বলল, গাটা এমন ম্যাজ ম্যাজ করছে কেন? কাল কি কাজকর্ম বন্ধ রাখব নাকি?
ভাবছি কোথাও ঘুরতে গেলে কেমন হয়। বিয়ে যেহেতু করেছি একা তো যেতে পারবো না, বউকে নিয়ে যেতে হবে। তা বউ বলো তো কোথায় যাব? আনিশা গুলির বেগে শোয়া থেকে উঠে বসল। রাহাতের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ এখন তো বিয়ে করে গলার কাটা হয়ে গেছি, অথচ ভার্সিটিতে থাকতে বিনা নিমন্ত্রণে পিছে পিছে ঘুরতে। এসব কি বলছো? আমি কখন বললাম গলার কাটা হয়ে গেছ? হয়েছি তো। আমার এখন কি আর দাম আছে? কোনো দাম নেই। কে বলেছে দাম নেই? কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করেছি। কত দাম ভাবো একবার। আনিশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকাল। কিরমির করে বলল, মিথ্যা বলার জায়গা পাও না। কোটি টাকা কখন কাবিন দিলে তুমি? রাহাত উঠে বসল। টুপ করে আনিশার গালে একটা চুমু দিয়ে বলল, এই যে এখন দিলাম। আমার এক একটা চুমু কোটি টাকার চেয়েও বেশি। আনিশা রেগে বিছানা ছেড়ে উঠে যেতে চাইল, কিন্তু রাহাত একটানে আবারও বসিয়ে দিল। আনিশার হাত আঁকড়ে ধরে বলল, রাগ করছো কেন? বলেছি তো নিয়ে যাব। একটু কাজগুলো গুছিয়ে নিই। তোমার কাজ কোনোদিনই শেষ হবে না। সেই কবে বাপের বাড়ি গিয়েছি। আমার একমাত্র ভাইয়ের বউ দেখা দেখিতে পর্যন্ত যেতে পারলাম না তোমার জন্য। বিয়েতেও হয়তো যেতে পারবো না। কে কে বলেছে পারবে না? বিয়ের এক সপ্তাহ আগে গিয়ে বসে থাকবো আমরা, তাই না? তাহলে কালই রওয়ানা দিতে হবে। শাহাদের বিয়ের ডেট এক সপ্তাহ পরে। শাহাদের বিয়ের ডেট না জেনেই বউকে মিথ্যা আশ্বাস দিতে গিয়ে রাহাত চিপায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি? থাক আর মিথ্যা অজুহাত দিতে হবে না। তুমি তোমার কাজের সাথেই সংসার করো। বলেই আনিশা আবারও মুখ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রাহাত বউয়ের রাগ ভাঙ্গানোর কোনো উপায় পেল না, শেষমেশ পরাজিত হয়ে আনিশার বালিশে নিজেও মাথা রেখে শুয়ে বলল, ঠিক আছে কালই যাব শ্বশুর বাড়ি। কোনো কাজের দোহাই দিব না, প্রমিস। আনিশা রাহাতের দিকে ঘুরল। সন্দিহান কণ্ঠে বলল, আবারও মিথ্যা বলছ? না বউ, সত্যি কাল যাব, বিশ্বাস করো। এবার মাথাটা টিপে দাও তো। এখন না ঘুমালে কাল উঠে রওয়ানা দিতে পারবো না। রাহাত আনিশার দিকে আরেকটু এগিয়ে আসলো, তারপর চোখ বন্ধ করে ফেলল। আনিশা আর রাগ করে থাকতে পারল না। সে আস্তে আস্তে রাহাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। সকালে ঘুম থেকে উঠে কুহু প্রতিদিনের মতো রেডি হয়ে ভার্সিটি গেল। ভার্সিটি গিয়ে তনয়ার সাথে মিলে সে শাহাদের ফেসবুক আইডি খুঁজতে লেগে গেল। অনেক খুঁজে বিভিন্ন আইডিতে ঢু মেরে শেষমেশ শাহাদের আইডি পাওয়া গেল। আইডির নাম শাহরিয়ার খান শাহাদ। তনয়া শ্বাস ছেড়ে বলল, নিজের হবু বরের পুরো নামটাও জানিস না? পুরো নামটা জানলে এত কষ্ট করতে হতো না, অনেক আগেই আইডি পেয়ে যেতাম। কুহু মাথা চুলকে বলল, আমি কি করে জানবো পুরো নাম? আমি কি জিজ্ঞেস করেছি নাকি? তনয়া শাহাদের প্রোফাইল পিকে ক্লিক করল। কুহুকে কমেন্টগুলো দেখিয়ে বলল, দেখ দেখ মেয়েরা কি সব কমেন্ট করেছে। কুহু কমেন্টগুলো দেখল। সবাই ক্রাশ, ফিউচার হাব্বি এসব লিখে কমেন্ট করেছে। কেউ কেউ ফ্রেন্ডদেরকে মেনশন করে এনে শাহাদকে কে বিয়ে করবে সেটা নিয়ে ছোটখাটো তর্কও জুড়ে দিয়েছে। কুহুর খুব রাগ পেল। মন চাইল প্রত্যেকের কমেন্টে গিয়ে রিপ্লাই দিতে, শাকচুন্নিরা নজর দিবি না, এটা আমার বর, নজর দিলে চোখে গেলে দিব। রাফা আর রিদি রেজিয়া সুলতানার পিছু ঘুরছে আর ঘ্যান ঘ্যান করছে। রেজিয়া কিচেন থেকে ডালের বাটি নিয়ে ডাইনিং টেবিলের দিকে যাচ্ছেন। রাফা আগের মতোই নাকি সুরে বলল, ও বড় মা, ব্যবস্থা করে দাও না। রেজিয়া বেগম সাবধানী কণ্ঠে বললেন, দূরে সরে দাঁড়া, গরম ডাল গায়ে পড়বে। রাফা রিদি দুজনেই একটা দূরত্ব নিয়ে রেজিয়া সুলতানার পিছু পিছু ডাইনিং এ গেল।
জয়া বেগম টেবিলে খাবার দিচ্ছিলেন রাফা আর হৃদিকে দেখে বললেন, আর কত ঘ্যান করবি তোরা? এবার চুপ কর। হৃদি আবদারের সুরে বলল, তুমি বড়মাকে বলো না মা ভাবিকে কল দিয়ে আনতে। আর কদিন পর মেয়েটার বিয়ে, এখন তার বাড়ির লোকজন তাকে এইভাবে তোদের সাথে ঘোরার পারমিশন দিবে না। এই বিষয়ে আর কোনো কথা না, খেতে বসো। রাফা কাদো কাদো মুখ করে রেজিয়া সুলতানার দিকে তাকিয়ে বলল, ও বড়মা। রেজিয়া সুলতানা একটা ছোট্ট শ্বাস ফেললেন। মেয়ে দুটো কুহুকে নিয়ে আগামীকাল পার্কে যাওয়ার আবদার করেছে। এই আবদার কি আর বললেই মেটানো যায়? বাড়ির কর্তাদের অবগত করতে হবে, কুহুর বাবা মায়ের অনুমতি লাগবে, তবেই না সম্ভব। সন্ধ্যার পর আশফাক খান বাড়ি ফিরলে রেজিয়া সুলতানা রাফা হৃদির আবদারের কথা জানালেন। আশফাক খান প্রথমে কিছু একটা ভাবলেন, তারপর জানালেন, আগে জেনে আসো তোমার ছেলে ওদেরকে সময় দিতে পারবে কিনা। ওদেরকে তো আর ড্রাইভার দিয়ে ছেড়ে দেয়া যাবে না। স্বামীর কথায় রেজিয়া সুলতানা শাহাদের ঘরে গেলেন। শাহাদ তার ঘরের সোফায় বসে ফাইল ঘাঁটছিল। রেজিয়া সুলতানা ঢুকতেই মুখ তুলে তাকাল। রেজিয়া সুলতানা কোনো ভূমিকা ছাড়াই বললেন, রাফা হৃদি জেদ ধরেছে কাল কুহুকে নিয়ে পার্কে যাবে। তুই তাদেরকে সময় দিতে পারবি? শাহাদ সোজা হয়ে বসল। জিজ্ঞেস করল, দাদাজান আর বাবার অনুমতি আছে? তোর বাবা অনুমতি দিয়েছে। আর তোর দাদাজানকে মা জানিয়েছেন। কুহুর বাবা মায়ের অনুমতি? সেটা তোর বাবা কল দিয়ে বলে নিবেন। তুই যেতে পারবি কিনা সেটা বল। ঠিক আছে, যাব, কাল বিকালে বের হব তাহলে। রেজিয়া বেগম ছেলের মতো পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। শাহাদ হাতের ফাইলটা বন্ধ করে ফেলল। টেবিলের উপর থাকা কফির কাপটা নিয়ে বারান্দায় চলে এলো। রেলিংয়ে দুহাতের কনুই রেখে ভর দিয়ে দাঁড়াল। ছোট্ট করে কফির কাপে চুমুক দিল। বিয়ে ঠিক হওয়ার পর আগামীকাল প্রথম কুহুর সাথে দেখা হবে। এর আগে দুবার দেখা হয়েছে আর দুবারই কুহু কিছু না কিছু করেছে। আগামীকাল নতুন কি করবে সেটা দেখার বেশ আগ্রহ হচ্ছে শাহাদের। কুহু বইয়ের ভিতরে মোবাইল রেখে ফেসবুক চালাচ্ছিল। আকস্মিক তার ঘরে আগমন ঘটল শিরিনা বেগমের। মায়ের আগমন এসে জলদি ফোনটা লুকিয়ে ফেলে পড়ার ভান ধরল। শিরিনা বেগম কুহুর টেবিলের কাছে দাঁড়িয়ে মেয়ের চুলে বিলি কেটে বললেন, কাল ভার্সিটি যাস না? সুন্দর করে সেজেগুজে বিকালে তৈরি হয়ে থাকবি। কেন মা? কাল শাহাদ আসবে, তার সাথে ঘুরতে যাবি। সাথে তার দুজন কাজিনও থাকবে, রাফা হৃদি। কুহু অবাক হল, প্রশ্ন করল, কেন মা? কেন আবার কি বোকা মেয়ে? ঘুরতে যাবি? একটু আগেই শাহাদের বাবা তোর বাবার সাথে কথা বলেছে এই বিষয়ে। কাল বিকালে সুন্দর করে রেডি হয়ে থাকবি। বুঝেছিস? কুহু মাথা হেলিয়ে সম্মতি জানাল। মেয়ের সম্মতি পেয়ে শিরিনা বেগম চলে গেলেন। শিরিনা বেগম চলে যেতেই কুহু এক লাফে টেবিল ছেড়ে উঠে পড়ল। এক প্রকার উড়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে পড়ল। ডানে বামে মুখ ঘুরিয়ে নিজেকে দেখল। তারপর এক গাদা রূপচর্চার জিনিস বের করে সামনে রাখলে। এখন তার প্রধান কাজ হচ্ছে এগুলো একটার পর একটা মুখে দিয়ে বসে থাকা। আনিশা কঠিন মুখে বসে আছে। বিছানার একপাশে ব্যাগ আর একটা লাগেজ প্যাক করে রাখা। বাপের বাড়ি যাবে বলে সারা সকাল সে সবকিছু প্যাক করেছে। পরে যাওয়ার জন্য রাহাতের জামাকাপড় ইস্ত্রি করে রেখেছে বিছানায়। অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে, এখনো রাহাত বাড়ি আসেনি। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখনো তার আসার নামগন্ধ নেই। এমনকি লাঞ্চটা পর্যন্ত এসে করেনি। কল দিলেও ধরছে না। আনিশার শাশুড়ি সাহারা বেগম দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, রাহাত আসেনি এখনো? শাশুড়ির ডাকে আনিশার মুখভঙ্গি চেঞ্জ হল। মৃদু কণ্ঠে বলল, না মা,
কখন থেকে কল দিচ্ছি ধরছে না। সাহারা বেগম হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। আনিশার দিকে তাকিয়ে বললেন, ওর আশায় বসে না থেকে খেয়ে নে। ও আর আসবে না আজ। বাপের বাড়ি যাওয়ার আশা বাদ দে। মিথ্যে বলে তোকে বসিয়ে রেখেছে। ওর বাপও এমন করত, ছেলেটাও হয়েছে তেমন। আনিশার মুখটা কাদো কাদো হয়ে গেল। রাহাতের প্রতি তীব্র অভিমানে মন ভরে উঠল। দুই চোখে পানি টলমল করে উঠল, যেন একটু ছুঁয়ে দিলেই গাল বেয়ে গড়িয়ে পড়বে। সাহারা বেগম আনিশার মনের অবস্থা বুঝলেন। তিনি আর তাকে ঘাটালেন না। কুলাঙ্গারটা বাড়ি আসুক, আজ ওর একদিন কি আমার একদিন। ঘরের বউটাকে কান্না করিয়েছে। তিনি বিড়বিড় করতে করতে চলে গেলেন। আনিশা চোখের পানি পড়তে দিল না। অভিমানের শক্ত আস্তরণ পড়ল মনে। একটা তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়াল। লাগেজ খুলে নিজের জামা কাপড় আর শাড়িগুলো খুব সুন্দর করে আলমারিতে তুলে রাখল। তারপর লাগেজে অবশিষ্ট থাকা রাহাতের কাপড়গুলো একটা একটা করে ঢিল মেরে বিছানায় ফেলল। কিছু কাপড় ফ্লোরেও পড়ল। লাগেজ আর ব্যাগটা একপাশে রেখে আলমারিতে থাকা রাহাতের সব কাপড় জুতা একটা একটা করে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগল। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা একটা করে জামা ধরে দেখছে আর বিছানায় ছুঁড়ে ফেলছে। কোনটা পড়ে যাবে এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। শিরিনা বেগম মেয়ের ঘরে উকি দিলেন। ঘরের অবস্থা দেখে তার চোখ কপালে উঠে গেল। ব্যতিব্যস্ত হয়ে ঘরে ঢুকে মৃদু চিৎকার করলেন, এ কি? ঘরের এ কি অবস্থা করেছিস? কুহু আয়নার সামনে দাঁড়িয়ে একটা জামা গায়ে ধরে দেখছিল, মায়ের ডাকে চমকে তাকাল। শিরিনা বেগম চোখ পাকিয়ে তাকিয়ে আছেন। কুহু একবার বিছানার দিকে তাকাল। আলমারির সব সে বিছানায় নামিয়ে এনেছে। এগুলো আবার ঠিক করে রাখতে ঘাম ছুটে যাবে। শিরিনা বেগম রাগী কণ্ঠে বললেন, একটা কিছু গুছিয়ে রাখিস না? এখন পুরো আলমারি নামিয়ে এনেছিস। কে গুছাবে এসব? কুহু মিনমিন করে বলল, কোনটা পরে যাব বুঝতে পারছি না মা। শিরিনা বেগম কিছুটা নরম হলেন। বিয়ে ঠিক হওয়ার পর এই প্রথম হবু বরের সাথে দেখা করতে যাচ্ছে কুহু, একটু তো পরিপাটি হয়ে যাওয়া উচিত। এই কথা চিন্তা করে তিনি মেয়েকে ছাড় দিলেন। বিছানায় থাকা কাপড়ের দলার কাছে গিয়ে কয়েকটা জামা নেড়েচেড়ে দেখলেন। এক দুটো জামা বের করে মেয়ের দিকে ধরলেন, তারপর জুৎসই না হওয়ায় এক পাশে রেখে দিলেন। একটা গোলাপি থ্রিপিচ বের করলেন। গোলাপি জমিনে সোনালি সুতার কাজ। কুহুর গায়ে ধরে দেখলেন। সন্তুষ্টি ছড়িয়ে পড়ল চোখে মুখে। কুহুর হাতে জামাটা দিয়ে বললেন, এটা পরে যা। কুহু আয়নায় গিয়ে জামাটা নিজের গায়ে ধরে দেখল। খুব পছন্দ হলো তার। মনে মনে মায়ের পছন্দের তারিফ করল। শিরিনা বেগম ওড়না আর সালোয়ারটা গুছিয়ে রাখলেন যাতে কুহু হাতের কাছে পায়। কুহু এসে জড়িয়ে ধরল তাকে। খুশি গলায় বলল, ইউ আর বেস্ট মা, ইউ আর বেস্ট। হয়েছে, এবার রেডি হ তাড়াতাড়ি, ওরা এসে পড়বে। শিরিনা বেগম চলে গেলেন। কুহু চেঞ্জ করে আয়নার সামনে বসে পড়ল সাজতেন। অনেক সময় নিয়ে সাজল। পাক্কা 1 ঘন্টা লাগলো তার সব ঠিকঠাক করতে। নিচ থেকে গাড়ির হর্ন শোনা গেল। খানিক পরেই শিরিনা বেগমের গলা শোনা গেল ড্রয়িং রুম থেকে, কুহু নিচে আয়, ওরা চলে এসেছে। রাফা আর রিদি সোফায় বসে আছে। শিরিনা বেগম তাদের সামনে নাস্তা দিয়ে পাশের সোফায় বসলেন। বাড়ির সবার কথা জিজ্ঞেস করলেন। এক ফাঁকে আর চোখে তাকালেন সিঁড়ির দিকে, দেখলেন কুহু আসছে কিনা। কুহু এলো আরো 10 মিনিট দেরি করে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে নামল সে। এক দৌড়ে রাফা রিদির সামনে দাঁড়িয়ে বলল, চলো চলো। রাফা রিদি দুজনেই হা করে কুহুর দিকে তাকাল।
গোলাপি ড্রেসে কুহুকে দেখতে একদম বারবি ডলের মতো লাগছে। হৃদি বাচ্চা কণ্ঠে বলে উঠল, ভাবিমনি, তোমাকে কি সুন্দর লাগছে। হৃদির মুখে ভাবি ডাক শুনে কুহুর গাল দুটো গরম হয়ে গেল। চোখে মুখে লাজুক ভাব ছড়িয়ে গেল। শিরিনা বেগম মেয়েকে ভালো করে দেখলেন। ওড়না একপাশে ছেড়ে দিয়েছে, খোলা চুল, কানে দুটো বড় বড় ঝুমকো পড়েছে, এক হাতে গোলাপি ভেলভেটের চুড়ি পরেছে, অন্য হাতে ঘড়ি, এক হাতে ম্যাচিং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়ের সাজ দেখে তিনি সন্তুষ্ট হলেন। এতক্ষণ দেরি করার রাগটা চলে গেল মেয়েকে দেখে। রাফা হৃদি দুজনেই উঠে এসে লাজুক হাসি দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকা কুহুর পাশে দাঁড়াল। শিরিনা বেগমের টনক নড়ল। তিনি তাড়া দিয়ে বললেন, এখনই বের হও তোমরা, এখন না বের হলে ফিরতে সন্ধ্যা হবে। তিনজনই বেরিয়ে পড়ল। শিরিনা বেগম গাড়ি পর্যন্ত ওদের তিনজনকে তুলে দিলেন। তিনজনই গাড়ির পিছনের সিটে উঠে বসল। কুহু গাড়িতে উঠে লাজুক লাজুক চোখে সামনের প্যাসেঞ্জার সিটে তাকাল। প্যাসেঞ্জার সিট খালি দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। ড্রাইভার সিটে তাকিয়ে দেখল ড্রাইভার গাড়ি চালাচ্ছে। শাহাদ আসেনি? তবে শাহাদ কি তাদের সাথে যাবে না? রাফা কুহুর মনোভাব বুঝতে পেরে মুখ টিপে হাসল। কুহুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া আজ ফ্যাক্টরি পরিদর্শনে গেছে, ওখানে কাজ শেষ করে সরাসরি পার্কে চলে যাবে। রাফার কথা শুনে কুহু আশ্বস্ত হল, কিন্তু রাফাকে বুঝানোর জন্য বলল, আমি তোমার ভাইয়াকে খুঁজছি না তো। আমি কখন বললাম যে তুমি ভাইয়াকে খুঁজছ? রাফার চোখে মুখে দুষ্টু হাসি। কুহু এক ঠোঁট দিয়ে অন্য ঠোঁট চেপে ধরল। তার ননদিনীরা যে তার মতো হাবলা না বরং বেশ বুদ্ধিমতী তা ঢের বুঝতে পারল। শাহাদ পার্কের গেটের সামনে তার গাড়িতে বসে আছে। সে এখানে এসেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনও কুহুদের আসার নাম নেই। আজ পার্কে তেমন মানুষ নেই, তারপরও শাহাদ নিজের সেফটির জন্য একটা মাস্ক এনেছে সাথে। রিপোর্টার কেউ দেখে ফেললে পেপারের ফ্রন্ট পেজে খবর ছাপিয়ে দিবে। একটা মাইক্রো গাড়ি এসে হর্ন বাজিয়ে শাহাদের গাড়িটার সামনে দাঁড়াল। গাড়িটাকে দেখেই শাহাদ চিনতে পারল, এটা খান বাড়ির গাড়ি। শাহাদ নিজের গাড়ি থেকে নেমে এলো। হেঁটে এগিয়ে গেল কুহুদের গাড়িটার দিকে। ততক্ষণে ওরা তিনজন নেমে পড়েছে। কুহু গাড়ি থেকে নেমে শাহাদকে দেখে দাঁড়িয়ে পড়ল। তার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই সামনের লোকটা তার হবু বর, আর কদিন পরেই তার সাথে বিয়ে। শাহাদ এক পলক কুহুর দিকে তাকিয়ে ওদেরকে ইশারা দিয়ে আসতে বলে গেটের দিকে এগিয়ে গেল। কুহু হাঁটতে হাঁটতে পিছন থেকে শাহাদকে লক্ষ্য করল। সাদা রঙের শার্ট পরেছে ইন করে, কনুই অবধি হাতা গুটানো, সাথে কালো প্যান্ট। দেখতে ভালোই লাগছে, কিন্তু এই লোকের জীবনে কি আর কোনো রং নেই? সবসময় এমন সাদা কালো পরে ঘুরে বেড়ায়, যেন আস্ত একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। শাহাদ সবাইকে নিয়ে গেট দিয়ে ভিতরে ঢুকল। সাথে ছেলেপেলের আরেকটা দল ঢুকল। ভিতরে ওদের আরও অনেক লোক আছে। খান বাড়ির মানুষের সেফটির জন্যই এই ব্যবস্থা। শাহাদ পিছন ফিরে ছেলেগুলোকে ইশারা করল। ওরা ইশারা বুঝে এদিক ওদিক ছড়িয়ে পড়ল। তারপর শাহাদ রাফা হৃদিকে উদ্দেশ্য করে বলল, কোথায় যেতে চাস তোরা? হৃদি উত্তর দিল, রাইডে উঠব ভাইয়া। ঠিক আছে, চল। রাফা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলল, তোমার যেতে হবে না। তুমি আর ভাবি তোমাদের মতো ঘোরাঘুরি করো। তোমাদের কি আর বাচ্চাদের রাইড ভালো লাগবে? আমরা বরং তমাল ভাইকে সাথে নিয়ে যাই। শাহাদ একবার কুহুর দিকে তাকাল। কুহু নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়াচ্ছে। গালের দুপাশ রক্তিম হয়ে আছে। শাহাদের সাথে একা থাকতে হবে ভেবে বোধহয় লজ্জা পাচ্ছে। শাহাদ খুব মজা পেল কুহুর এমন স্বভাবে। সেই দূরে দাঁড়ানো তমালকে ইশারা করে ডাকল।
কাছে এলে বলল, ওদেরকে নিয়ে সবকটা রাইডে ঘুরিয়ে আনো। তমাল আচ্ছা ভাই বলে রাফার এদিকে নিয়ে গেল। এখন শুধু দাঁড়িয়ে আছে শাহাদ আর কুহু। কুহু হালকা চোখ তুলে শাহাদের দিকে একটু তাকাল। শাহাদ দুহাত পকেটে দিয়ে শান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে আছে, নড়ছেও না। কুহু বেশ অপ্রস্তুত অনুভব করল। শেষে থাকতে না পেরে নিজেই বলল, কোথায় যাব আমরা? কোথায় যেতে চান? খুবই সহজ প্রশ্ন, কিন্তু কুহুর কাছে এই অবস্থায় প্রশ্নটা খুবই জটিল লাগল। কোথায় যাওয়ার কথা বলবে সে? এদিক ওদিক তাকিয়ে একদিকে দেখিয়ে বলল, ওই দিকে। শাহাদ এক হাত মেলে সেদিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিল। কুহু আস্তে আস্তে হাঁটতে লাগল সেদিকে। পাশে পাশে শাহাদও হাঁটছে। দুজনেই পাশাপাশি হাঁটছে, কিন্তু কেউই কথা বলছে না, শুধু হাঁটার শব্দ হচ্ছে। কুহু বাসা থেকেই তীব্র প্রতিজ্ঞা করে এসেছে যে আজ সে কোনোমতেই কোনো অঘটন ঘটাবে না। এর আগে যতবারই দেখা হয়েছে ততবারই অঘটন ঘটিয়েছে সে, কিন্তু আজ সে কিছুতেই কিছু ঘটাবে না। কিন্তু কুহু নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে পারল না। পার্কের একপাশে কয়েকটা দোলনাসহ বাচ্চাদের বিভিন্ন খেলার জিনিস আছে। সেখানে অনেক বাচ্চা তাদের মা সহ খেলছে। দু একটা দোলনা খালি। দোলনা দেখেই কুহুর আসল রূপ বের হয়ে আসল। অস্থির হয়ে তর্জনী উঁচিয়ে দোলনার দিকে দেখিয়ে বলল, চলুন আমরা দোলনায় চড়ি। শাহাদকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই কুহু বড় বড় পা ফেলে একটা খালি দোলনার কাছে এগিয়ে গেল। কুহুর এরকম কাজ দেখে শাহাদ কি বলবে ভেবে পেল না। আসলে সে কিছু বলার সুযোগ পায়নি, তার আগেই কুহু দৌড় দিয়েছে। না পেরে শাহাদও সেদিকে এগিয়ে গেল। একটু দোলনাই তো চড়তে চেয়েছে, চড়ুক। কুহু হাতের হ্যান্ডব্যাগটা ঘাসের উপর রেখে দোলনার দুদিকের শিকল ধরে দোলনায় উঠে শটান দাঁড়িয়ে গেল। তারপর দুলতে লাগল। এরকম দৃশ্য দেখে হেঁটে আসা শাহাদ দাঁড়িয়ে পড়ল। তার অবাক হওয়ার ক্ষমতা হারিয়ে গেল। এরকম দৃশ্য সে কুহুর ছবিতে দেখেছিল, এখন জলজ্যান্ত চোখের সামনে দেখছে। কুহু দুলতে দুলতে গলা উঁচিয়ে ডাকল, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, পাশের দোলনাটায় উঠে পড়ুন। শাহাদ কি বলবে ভেবে পেল না। এরকম সিচুয়েশনে এর আগে সে কখনো পড়েনি। ডান পাশে তাকিয়ে দেখল বাচ্চাদের সাথে আসা কয়েকজন মা কুহুর দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। তারা বোধহয় থ্রিপিচ পরা একটা ধিঙ্গি মেয়েকে এইভাবে কল্পনা করেনি জীবনেও। শাহাদ বড় বড় পা ফেলে কুহুর দোলনার সামনে দাঁড়াল। কুহু দুলছে তাই বেশি কাছে যেতে পারল না সে। চাপা গলায় বলল, কুহু, নেমে আসুন। ওমা, কেন? এটা বলে কুহু দোলনার গতি বাড়িয়ে দিল। শাহাদের বুকে শ্বাস আটকে গেল। তার ভয় হল কুহু ছিটকে পড়ে গিয়ে হাত পা না ভেঙে ফেলে। মহিলাদের দিকে তাকিয়ে দেখল উনারা তাদের দিকে তাকিয়ে কি সব বলছে। শাহাদকে চিনে ফেলেনি তো আবার? শাহাদ আবারও কুহুকে বলল, প্লিজ নামুন, পড়ে যাবেন। পাশের দোলনায় বসা বাচ্চাগুলো কুহুকে এতক্ষণ দেখছিল, এখন তারাও কুহুর মতো দোল খাওয়ার জন্য দোলনায় উঠে দাঁড়াতে চাইল। তাদের মায়েরা বাধা দিতে চাইলে কান্নাকাটি শুরু করে দিল। একটা মহিলা কুহুকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি দোলনা থেকে নামো। এত বড় মেয়ে দোলনায় উঠে দাঁড়িয়েছ। তোমাকে দেখে বাচ্চারাও দাঁড়াতে চাচ্ছে। কুহু দুলতে দুলতে বলল, তাহলে উঠে দাঁড়াতে দিন আন্টি, সাহস হবে। এই তোমরা উঠে দাঁড়াও, অনেক মজা লাগে। মহিলাগুলো আরও কি বলাবলি শুরু করল। শাহাদ এইবার উত্তপ্ত কণ্ঠে বলল, কুহু নেমে আসুন, এখনি। জাস্ট নাও। শাহাদের কণ্ঠের উত্তাপ কুহু টের পেল। শাহাদের দিকে তাকিয়ে দেখল তার মুখ শান্ত, কিন্তু চোখের দৃষ্টি কঠিন। কুহুর টনক নড়ল। হবু বরের সামনে সে দোলনায় দাঁড়িয়ে দোল খাচ্ছে। হায় আল্লাহ!
ওর ব্রেইন কি অন্য গ্রহে চলে গেছে? সে দোলনার গতি কমিয়ে দিল। লাফ দিয়ে নেমে আসল। আচমকা দোলনা থেকে নামার কারণে তাল সামলাতে না পেরে সে এক পা সামনে এগিয়ে শাহাদের পায়ের কাছে উপর হয়ে পড়ে গেল। শাহাদ নিচে পড়া কুহুর দিকে অবাক চোখে তাকাল। কি হচ্ছে এসব? কুহু পড়ে গিয়ে উঠতে চাইল। সামনে পেল শাহাদের দুটো পা। হুঁশজ্ঞান হারিয়ে সে শাহাদের হাঁটুর কাছের প্যান্ট খামছে ধরল উঠার জন্য। শাহাদ আরও কোনো কিছু ঘটে যাওয়ার আগেই নিচু হয়ে কুহুর বাহু ধরে টেনে দাঁড় করাল। কুহু উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত চোখে তাকাল। শাহাদ কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল কুহুর দিকে। এরকম অবস্থায় কি বলা উচিত তার জানা নেই। কুহুর পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথাও লেগেছে? কুহু দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো লাগেনি কোথাও। শাহাদ কুহুকে ভালো করে দেখে অধৈর্য কণ্ঠে প্রশ্ন করল, এত অস্থির কেন আপনি? একটু শান্ত হয়ে থাকতে পারেন না? কুহু নিজের সাফাই গেয়ে বলল, ভুল করে একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি, কিন্তু এমনিতে আমি অনেক শান্তশিষ্ট। শাহাদ তর্জনী দিয়ে কপাল চুলকাল। শান্তশিষ্ট যে কেমন তার প্রমাণ তো হাতে কলমেই দিচ্ছে। সে একটা হতাশ শ্বাস ফেলে বলল, আমার সাথে আসুন। কোথায়? শাহাদ উত্তর দিল না, পরিবর্তে সে কুহুর হাত চেপে ধরে হাঁটতে লাগল। অপ্রত্যাশিত ছোঁয়া পেয়ে কুহুর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। শাহাদের হাতের মুঠোয় নিজের হাত থাকা অবস্থায় শাহাদের পিছু পিছু হাঁটতে লাগল সে। কান দিয়ে গরম ধোঁয়া বের হওয়ার অনুভূতি হল। চলবে।